প্রচুর ও দুই বিচারপতির বেঞ্চে শুনানির সময় সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেয়। প্রধান বিচারপতি সিবিআই এর দাখিল করা রিপোর্টকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। শুনানিতে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী কপিল সিব্বাল লাইভ স্ট্রিমিং বন্ধের আবেদন করেন। সরাসরি সম্প্রচার বন্ধ করার আর্জি খারিজ করে দেন প্রধান বিচারপতি। খুন ও ধর্ষণের ঘটনার পর যেসব বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল সিবিআই এর রিপোর্টে সেগুলি সব উঠে এসেছে বলে প্রধান বিচারপতি জানিয়েছেন। এই তদন্ত প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে আনলে তদন্তের কাজ ব্যাহত হতে পারে। শুনানিতে রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি প্রসঙ্গে রাজ্যকে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়। পাশাপাশি চিকিৎসকদের কর্মবিরতি তুলে কাজে ফেরার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। গতকালের শুনানির পর মৃতার বাড়িতে সিবিআই এর যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কোর্টের উপরে আমাদের 100% ভরসা বারবার বলছি, এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিকমতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন। যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়, রাজ্য সরকারকে ফের আলোচনায় বসার জন্য তাদের তরফে চিঠি দেওয়া হবে। চতুর্থ এবং পঞ্চম দফার দাবি নিয়ে এই বৈঠকে আলোচনার জন্য আর্জি জানানো হবে বলেও চিকিৎসকরা জানান। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয়, রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সোমবারের বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তাই ফের একবার গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হবে। স্বচ্ছতা এই দীর্ঘ বিষয়ে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তুত ব্যবহারের চেষ্টা, বিচার নয়, চেয়ার মিথ্যের অভিযোগ, ইমেল, অডিও ক্লিপ নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং আমাদের আন্দোলনের কার্যকরিত করার চেষ্টা হচ্ছে বারবার। আপনারা যেমন জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সুদীর্ঘ আলোচনা হয় 5 দফা দাবিকে সামনে রেখে। সেখান থেকে সুনির্দিষ্ট কিছু পরিস্থিতি তার দিক থেকে উঠে আসে, তার বাস্তবায়নের উপর আজ আমরা দেখতে পাই। আমরা খুব স্পষ্টভাবে জানিয়েছি, আমরা ন্যায় বিচারের পথে যে বাধাগুলি ক্রমাগত এসছে এবং যার জন্য জাস্টিস আসতে এতটা দেরি হচ্ছে, ঠিক সেই কারণে আমরা সিপি, ডিসিপি নর্থ, ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন, এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এই মিটিংয়ে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। সুরক্ষা বিষয়ে রাজ্যের সমস্ত পদক্ষেপ সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয়েছে। রাজ্য সরকারের অপরাজিত আইনের আড়ালে যে নারী বিদ্বেষ ও মধ্যযুগীয় মানসিকতা লুকিয়ে রয়েছে তা সুপ্রিম কোর্টের সামনে সুস্পষ্ট হয়েছে। রাত্রে ডিউটি না দিয়ে 12 ঘন্টার কম ডিউটি এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি, তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষার পরিপন্থী। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো, তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের আইনে স্বীকৃত এখনো পাইনি। আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি। আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপরিক্ত দাবিগুলি পূরণ করা হোক। আমরা কাজে ফিরতে চাই, আমরা চাই অতি দ্রুততার সাথে এই অচল অবস্থা কাটে।
দেওয়া হলো বিনীত কুমার গোয়েলকে। তাকে পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স STF এর এডিজি করা হয়েছে। জাভেদ শামীমকে রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে EFR এর 2nd ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে। তার জায়গায় নিয়ে আসা হয়েছে দীপক সরকারকে। জ্ঞানবান সিংকে এডিজি IB করা হয়েছে। আর গ্রহণ করেন তিনি। এবং স্বাস্থ্য অধিকর্তা DHS ডক্টর দেবাশিস হালদারকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন ডক্টর স্বপন সোরেন। ডক্টর সুপর্ণা দত্তকে স্বাস্থ্য ভবনের মেডিকেল এডুকেশনের OSD পদে নিয়ে আসা হয়েছে। সরাতে পারবো না, কি এমন মোহমায়া ছিল আমি বুঝতে পারছিলাম না। তবে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন, ভালো কথা। আবার প্রমোশন কোনো পোস্টিং না হয়ে যায় পরে, আমরা সেটাও দেখতে চাই। যে অফিসারের উপর যা অভিযোগ, তাকেই যদি তার ইচ্ছে মতো পোস্টিং দেওয়া হয় তাহলে তার শাস্তি হলো না, তো প্রমোশন হচ্ছে। ডাক্তারবাবুদের সেই ডিমান্ড ছিল, জুনিয়র ডাক্তারদের, সেই জুনিয়র ডাক্তাররা সেই ডিমান্ড যারা চেয়েছেন সেই অনুসারে সরানো হয়েছে। কিন্তু শুধু সরালে তো হবে না, এই যে চুরির দায় যারা এই ধরনের একটা করাপ্ট সিস্টেম তৈরি করে রেখেছে, গুণ ধরা সিস্টেম তৈরি করেছে, তাদের তো হিসেব মতো গ্রেপ্তার হওয়া উচিত। ডাক্তারবাবুদের দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জনগণের দাবির কোনো মিল নেই। 8 থেকে 80 জনগণের প্রত্যেকে চাইছে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে ফেল। তার জন্যই শিক্ষা, খাদ্য সামগ্রিকভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, নারী সুরক্ষা, শিশু সুরক্ষা তলানিতে। তাই মমতা ব্যানার্জি সরে যান। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যাতে ওই পদে না বসতে পারে তার জন্য আমরা আন্দোলন করব এবং আমরা CBI এর কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। সন্দীপ ঘোষ ঘটনার 4 ঘন্টার মধ্যে তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। বিনীত গোয়েলের ক্ষেত্রেও একই হলো। মানুষের যে দাবি, মানুষের যে আবেগ, যে বিনীত গোয়েলকে শুধু অপসারণ নয়, তার গ্রেপ্তারি। তৃণমূল কংগ্রেসের এই ঘোষণার মধ্যে দিয়ে তারা কার্যত মানুষের আবেগ এবং মানুষের দাবিকে নস্যাৎ করে দিলেন, মানুষকে অপমান করলো তৃণমূল কংগ্রেস। রায়ের কলকাতার সিথির মোড়ের ফ্ল্যাট, তার নার্সিংহোম ও শ্রীরামপুরের বাড়িতে তল্লাশি চালানো হয়। এছাড়াও বালিগঞ্জ ও হাওড়ায় অভিযান চালায় ইডি। সিবিআই এর হাতে ধৃত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। গতকাল তাদের আদালতে তোলা হলে সিবিআই এর পক্ষে আইনজীবী জানিয়েছেন, তারা জেরার সদুত্তর দিচ্ছেন না। তদন্তকারী সংস্থার দাবি, এই দুজন প্রমাণ লোপাটসূচির আয়োজন করা হয়। যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, নির্যাতিতার সুবিচারের দাবিতেই এই উদ্যোগ। We want justice. We want justice. We want justice. We want justice. আর দিচ্ছে ডাক তিলোত্তমা বিচার পাক। আর দিচ্ছে ডাক তিলোত্তমা বিচার পাক। ধর্মতলা দিচ্ছে ডাক তিলোত্তমা বিচার পাক। গরি দিচ্ছে ডাক তিলোত্তমা বিচার পাক। বোলপুর we want justice. We want justice. দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে ভুরি ভুরি অভিযোগ দেওয়া হয়েছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এই রোগী কল্যাণ সমিতির বিরুদ্ধে, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তারা থানাতে লিখিত অভিযোগ দেওয়ার পরেও তারা সঠিক সময় সঠিক অ্যাকশন নেয়নি বলেই হয়তো আমাদের বোনকে আজকে হারাতে হয়েছে। এবং এই যে নির্মমভাবে তাকে অত্যাচার করে
তাকে পাশবিক নির্যাতন করে তাকে হত্যা করা হলো, তারপরেও যে পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার যে অপচেষ্টা করেছে রাজ্যের যে পুলিশ প্রশাসন, সেটাও ক্রমশ প্রকাশ্যে আসছে। এবং সেজন্য আজকে সাধারণ মানুষ প্রতিবাদ স্বরূপ বিভিন্নভাবে, প্রতিবাদের ভাষা বিভিন্ন হতে পারে, কেউ বিক্ষোভ করতে পারে, কেউ মিছিল করতে পারে, কেউ আন্দোলন করতে পারে, তো কেউ হয়তো মোমবাতি নিয়ে রাজপথে হাঁটতে পারে, তো কেউ রাত দখল করছে। তো সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ কিন্তু আরও সুদৃঢ় হচ্ছে। চতুর্থ সম্মেলনে যোগ দেবেন। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এবারের কোয়াড সম্মেলনের আয়োজক দেশ আমেরিকা। সম্মেলনে বিগত 1 বছরের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করবেন। এছাড়াও এই প্রকল্পের সদস্যপদ গ্রহণের জন্য একটি পোর্টালেরও উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পের বিবরণী নির্দেশিকাও প্রকাশ করবেন অর্থমন্ত্রী। গ্রহণ করা হচ্ছে ভোটদাতাদের মধ্যে উৎসাহ বেশ চোখে পড়ার মতো। इसका लाभ उड़ीसा की 1 करोड़ से ज्यादा महिलाओं को मिलेगा। इस योजना के तहत महिलाओं को कुल 50,000 रुपये की राशि दी जाएगी। ये पैसा समय समय पर आपको मिलता रहेगा। ये राशि सीधे माताओं बहनों के बैंक खाते में भेजी जाएगी। बीच में कोई बिचौलिया नहीं, सीधा आपके पास। आरबीआई की डिजिटल करेंसी के पायलट प्रोजेक्ट से भी इस योजना को जोड़ा गया है। बांटो और राज करो की नीति पर चलने वाले अंग्रेजों की नजरों में उस समय भी गणेश उत्सव खटकता था। आज भी समाज को बांटने और तोड़ने में लगे सत्ता के भूखे लोगों को गणेश पूजा से परेशानी हो रही है। आपने देखा होगा कांग्रेस और उसके इकोसिस्टम के लोग पिछले कुछ दिनों से इसलिए भड़के हुए हैं क्योंकि मैंने गणपति पूजन में हिस्सा लिया था। और तो और कर्नाटका में जहां इनकी सरकार है वहां तो इन लोगों ने और भी बड़ा अपराध किया। इन लोगों ने भगवान गणेश की प्रतिमा को ही सलाखों के पीछे डाल दिया। पूरा देश उन तस्वीरों से विचलित हो गया। ये नफरत भरी सोच, समाज में जहर घोलने की ये मानसिकता, ये हमारे देश के लिए बहुत खतरनाक है। केंद्र की एनडीए सरकार के 100 दिन भी हो रहे हैं। इस दौरान गरीब, किसान, नौजवान और नारी शक्ति के सशक्तिकरण के लिए बड़े बड़े फैसले लिए गए हैं। सूचना करें।
नरेंद्र मोदी का वो उद्घोष एक दशक में दुनिया का सबसे बड़ा क्रांतिकारी कदम साबित हो गया है और देश में निरंतरता से बदलाव का प्रतीक है। इस दशक के दौरान इस अभियान की वजह से, प्रधानमंत्री की शुरुआत की वजह से लोगों की मानसिकता में क्रांतिकारी और व्यापक परिवर्तन आया है। स्वच्छता के प्रति उनकी दृष्टि बदली। প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেন, স্বচ্ছতা বিষয়ে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে তুলতেই এই উদ্যোগ। স্বচ্ছ ভারত অভিযান যে দিবস, সেই উপলক্ষে আমাদের পোর্টে আর কি একটা স্বচ্ছ ভারত ছোট করে অভিযান করা হয়েছে। এই ক্লিন করা আর কি এলাকা থেকে, যাতে মানুষ এতে অনুপ্রাণিত হয় এবং সেই অনুপ্রেরণার দ্বারা মানুষ যাতে এই দিনটাকে সামনে রেখে স্বচ্ছ ভারত তৈরি করবার যেন সমস্ত দিক নির্দেশনা তারা অনুভব করে। শুধু পরিষ্কার করাই নয়, স্বচ্ছ ভারতের মানে হচ্ছে যে পুরো ভারতকে একটা কম্প্যাক্ট জায়গায় নিয়ে আসা। তো সেটাই আর কি এই অনুপ্রেরণা কাজে লাগুক। बाद पहली बार कोई एक नेता तीसरी बार अपनी घोषणा के साथ देश का प्रधानमंत्री बनकर देश का नेतृत्व कर रहा है। 60 साल के बाद पहली बार देश में राजनीतिक स्थिरता का माहौल आया है और नीतियों के सातत्य को भी हमने अनुभव किया है और नीतियों की दिशा, नीतियों की गति और नीतियों को क्रियान्वयन करने की सटीकता, ये तीनों 10 साल तक बरकरार रखकर 11वें साल में प्रवेश करना मैं मानता हूं बहुत कठिन है। অন্যদিকে এই বিস্ফোরণের পেছনে আমেরিকা তাদের কোনো রকম যোগাযোগ নেই বলে জানিয়েছে। রাউন্ডে পুরুষ দল হাঙ্গেরিকে 3-1 হারিয়ে দিয়েছে। মুখোমুখি হবে মহিলা দল আগের রাউন্ডে আর্মেনিয়াকে 2-5, 1-5 হারিয়ে দিয়েছে। জল উঠে যাবার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। এতটা পরিমাণে বেড়ে যাবে যে আমাদের ভাবার বাইরে। কালকে গতকাল রাত্রেবেলায় রাস্তায় যেখানে জল ছিল না, ঠিক রাত 3টের সময় আমাদের বাড়িতে 1 কোমর জল হয়ে যায়। তো আমাদের যেহেতু আমরা ভেবেছিলাম যে জল অতটা পরিমাণে বাড়বে না, কিন্তু আমাদের ভাবাটা ভুল হয়েছে। আমরা যদি গতকালের আগের দিন থেকে যদি আমরা প্রস্তুতি নিয়ে নিতাম, সমস্ত জিনিসগুলো মালপত্র, জল আরো বাড়ছে, জল তো আরো বাড়ছে, খুঁটিঘাটের বাঁধটাকে ভেঙেছে এবং আমরা দেখলাম আজ সকাল থেকে প্রায় অনেকটা এতটা পরিমাণে জল বেড়ে গিয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে জানিয়েছেন কৃষকরা। গত কয়েক বছর ধরে পাটের দাম কম পাওয়ায় এই অঞ্চলে অর্থকরী ফসল হিসেবে কলা চাষ শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগে এবার ব্যাপক ক্ষতি হওয়ায় সমস্যায় কৃষকরা। বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন 2 বাইক আরোহী। প্রবল জলের তোড়ে বাইকটি নদীতে তলিয়ে গেলেও স্থানীয় মানুষের প্রচেষ্টায় 2 আরোহীর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। 2 ব্যক্তি ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপারের চেষ্টা করছিলেন। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে শাল নদী ফুলে ফেঁপে ওঠে, যার ফলে গলটে ব্রিজটি প্রায় জলের তলায় চলে যায়। যাওয়ার রাস্তা প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও আচমকাই উত্তরবঙ্গের সেবক হয়ে সিকিমের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী 10 নম্বর জাতীয় সড়কের কান্দং বনবস্তি সংলগ্ন সেতিঝোড়ার রাস্তায় ব্যাপক ধস নামায় ইতিমধ্যেই ওই পথ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ত দফতরের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।